আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন তাহলে একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। এবং আমি প্রথমেই বলে নিচ্ছি, যারা আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা, আমি আপনাদের কয়েকবার আসলে মাঝখান দিয়ে বলা হয়েছে বা আমরাও বলার চেষ্টা করেছি যে আজকে ঈদের পরে প্রথম ক্লাস। তো সেজন্য আমাদের ক্লাসরুম অপারেটর যারা আছেন, মানে তারা আসলে ক্লাসরুমে আসেন নাই এখন পর্যন্ত। তো সেজন্য দেখা যায় যে একটা মিসকমিউনিকেশনের জন্য মানে আমরা চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে যাতে করে ক্লাসটা আসলে শুরু করা যায়। তো আইটি শেয়ার কাজ করছে না, মানে টেকনিক্যাল বেশ কিছু প্রবলেম ছিল আর কি এতক্ষণ ধরে। তো টেকনিক্যালি বেশ কিছু প্রবলেমের কারণে আমরা এতক্ষণ ধরে আসলে ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। তো আশা করছি এখন আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। আর আপনারা মোটেই টেনশন করবেন না, এখন আমি যে ক্লাসটা নিচ্ছি, এখন আমি যতটুকু আপনাদের সাথে আছি সেই সময়টা অ্যাডিশনাল থাকবে। আপনাদের এই ক্লাসটি পরবর্তীতে আবার রিপিটেটিভলি আপনারা পাবেন, মানে এই ক্লাসটি পরবর্তীতে আবার আপনাদেরকে দেয়া হবে। ঠিক আছে? আজকে আমরা যেটা করব সেটা বোনাস, বাট এই ক্লাসটি পরবর্তীতে আমরা একটা দেয়া হবে। ঠিক আছে? আমরা পাবো পরবর্তীতে। তাহলে আজকে বাই দ্য ওয়ে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবাইকে ঈদ মোবারক। অনেক স্যার বিদ্যাবাড়ির কথার কাছে কোনো মিল নাই আসলে। প্রবলেমটা হচ্ছে কি সেলিম, এখানে আসলে ইস্যুটা হচ্ছে যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো এখানে। তো আহ, এই জন্য হয়তো বা একটু প্রবলেম হয়ে যায়, কারণ যেমন দেখা গিয়েছে যে যেমন আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে যতটুকু আসলে কেয়ারফুল থাকবো বা আমি আমার স্টুডেন্টদেরকে যতটুকু কেয়ার করব, আপনারা সত্যি কথা বলতে গেলে আমার ছোট ভাইয়ের মতো। আমার মানে থাকে না যে আমি ওন করি আপনাদেরকে। আপনাদের প্রত্যেকটা টিচারই কিন্তু আপনাদেরকে ওন করে, আপনাদেরকে ছোট ভাইয়ের মতো বলেন, ছোট বোনের মতো বলেন, এইভাবেই দেখে। কিন্তু সত্যি কথা বলতে গেলে শুধু টিচাররাই কি এখানে কাজ করছে বলেন তো? একটু চিন্তা করে দেখেন। শুধু কিন্তু টিচার না, এখানে বেশ কয়েকটা ডিপার্টমেন্টের মানুষ আছে। আইটি সেক্টর আছে, বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে। তো আমার কাছে আমার স্টুডেন্টের ভ্যালুটা যেমন, বা আমার কাছে আমি যেভাবে আসলে কি বলে যে আমি আপনাদেরকে যেভাবে ওন করব, অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু ওইভাবে ওন করবে না। তারা জাস্ট চিন্তা করবে যে এটা হয়তো বা আমাদের একটা সার্ভিস। আর অনেক সময় দেখা যায় যে যেমন অ্যাপের কাজটা, আপনারা জানেনই তো মধ্যে যে আমাদের অ্যাপ নিয়ে বেশ ঝামেলা, আমরা বেশ হ্যাসেল আমরা ফেস করছি। আপনারা যতটুকু ঝামেলা ফেস করছেন তার কোনো অংশে কম কিন্তু ঝামেলা আমরা ফেস করি নাই। পার্সোনালি বলেন যে আমি যখন দেখতে পাচ্ছি যে আমার স্টুডেন্টরা যারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছে, ইনফ্যাক্ট এখন 26 তারিখে বিসিএস পরীক্ষা, তো এই যে পরীক্ষাগুলো আসছে সামনে চলে যাচ্ছে, তো এই সময় তারা আসলে অ্যাপের যে প্রবলেমটা আছে সেই প্রবলেম ফেস করছে। তো এটা সত্যি কথা বলতে গেলে বিং এ টিচার এর থেকে বড় আফসোসের আমার কাছে আর কিছু হতে পারে না, কারণ আমার ক্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, আমাদের ক্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। এবং আমার একটা স্টুডেন্ট আমার একটা ক্লাস দেখে একটা মার্কস বেশি পাবে, সেই জিনিসটা প্রত্যেকটা টিচারের মধ্যে একটা মানে কাজ করে যে আমার স্টুডেন্টদেরকে আমি যেন অ্যাটলিস্ট ভালোটা দিতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে শুধু আমি কাজ যে করছি ব্যাপারটা এমন না, আমাদের যারা আরো ডিপার্টমেন্ট আছে আমরা আউটসোর্স করে নিয়ে আসি। অ্যাপ যে আমরা বানিয়ে নিয়ে থাকি, তো সেই জিনিসগুলো হয় কি আমরা আউটসোর্স করে নিয়ে আসি বাইরের একটা যে কোনো একটা জায়গা থেকে, আমরা এটাকে আউটসোর্স করে নিয়ে আসি, তাদেরকে আমরা টাকা দিই, টাকার বিনিময়ে তারা কাজটা আমাদেরকে দেয়। তো আমরা ইনফ্যাক্ট টাকা বেশি অফার করেছি যে যাতে তাড়াতাড়ি এই জিনিসটা হয়। তো তারা চেষ্টা করেছে, বাট স্টিল ওই যে দেখা গেল যে অ্যাপের এই কাজটা যদি আমাদের হাতে হতো, মানে আপনাদের টিচারদের হাতে হতো, একেবারে নিঃসন্দেহে মানে এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। আপনাদের টিচাররা যদি টানা 8-10 দিন না ঘুমিয়েও থাকা লাগতো, টানা 8-10 দিনের মধ্যে কাজটা শেষ করে ফেলতে পারতো। 8-10 দিন লাগতো না, কারণ আপনাদের তো অনেকগুলো টিচারই আছে। তো আমরা যারা আছি আমরা হয়তোবা যদি আমাদের উপরে থাকতো, আমরা হয়তোবা না ঘুমিয়ে হলেও না খেয়ে হলেও কাজটা করে ফেলতে পারতাম। কিন্তু যার কাছে আমরা এই সার্ভিসটা নিচ্ছি তারা তো আর এই মোশনটা নাই, তাদের তো আর স্টুডেন্ট না আপনারা। এটা হচ্ছে একটা প্রবলেম। তো সেজন্য দেখা যায় যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকার কারণে, অনেকগুলো আসলে সেক্টর থাকার কারণে, আর বিদ্যাবাড়ি আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি আসলে মানুষের ভালোবাসার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেটা আপনারাই ভালোবাসছেন আমাদেরকে। এবং সেটা অবশ্যই মানে বলার অপেক্ষা রাখে না যে এটা কিন্তু ভালোবাসছেন আপনারা আপনাদের টিচারদেরকেই। আমাদের শ্রদ্ধেয়ময় প্রধান মুকুল স্যার আছেন, এছাড়াও যারা টিচার আছেন, আপনাদের এই অকৃত্রিম ভালোবাসার কারণেই কিন্তু আমরা দেখা যায় যে হয়তোবা আপনাদের সামনে এসে এতটা মানে কি বলে যে এতটা অধিকার নিয়ে বা এতটা চেষ্টা করে থাকি। অন্য কোনো প্রতিষ্ঠানে এতটা একটা চেষ্টা আসলে থাকে না, বা থাকে না যে তারা হয়তো একটু প্রফেশনাল হয়। আর বিদ্যাবাড়ির মধ্যে যে আপনি অ্যাডিশনাল যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে তারা প্রফেশনালিজমের বাইরে গিয়ে কাজটা শুরু করে। আমরা যে কাজটা শুরু করি সেটা হচ্ছে প্রফেশনালিজমের বাইরে গিয়ে, যে আমার দায়িত্ব শেষ এতটুকু, এরকম না। বাট
আমরা যে ব্যাপারটা মানে ফোকাস করে থাকি যে আমার স্টুডেন্টরা যেন সর্বোচ্চ ভালোটা পায়, সেটা আসলে আমরা এনশিওর করার চেষ্টা করে থাকি। তো সেজন্য এটা নিয়ে মোটেই টেনশন করবেন না যে আমরা কোনোভাবে আপনাদেরকে মানে কি বলে যে ডিপ্রাইভ করব, এরকম কোনো সময় হবে না। এবং আমি যখন আমি আসলে ক্লাসটা নিতে যাচ্ছিলাম না, পরে আপনাদের মানে খুব প্রিয় কবির ভাই যিনি আছেন, আমারও বেশ পছন্দের একজন মানুষ, খুব অ্যাক্টিভ মানুষ, তো তিনি বললেন যে স্যার আসলে ক্লাসটা আমি আবার দেওয়ার চেষ্টা করবো, মানে আপনাদের ক্লাসটা আবার হবে। মানে আজকে যে ক্লাসটা, এখন এই ক্লাসটা নেয়ার কারণটা হচ্ছে আপনাদের যে অপেক্ষা করিয়েছে বা আপনাদের যে এতক্ষণ ধরে অপেক্ষা করানো হলো, তো সেই জাস্ট এই অপেক্ষার ভ্যালু দেওয়ার জন্য ক্লাসটা করানো হচ্ছে, আর কিছু না। হয়তো আমারও মানে আমি এই সময়ের মধ্যে আমি টপিকটা শেষ করতে পারবো না, আমি খুব ভালো করে জানি। তো সেজন্য বললো যে স্যার আপনি ওদের সাথে একটু দেখা করে আসেন, ঈদ মোবারক বলে আসেন, আর টুকটাক কিছু পড়ানো যদি হয় তো সেক্ষেত্রে একটু পড়িয়ে গেলাম। আমার কিন্তু পিপিটিও নাই আজকে। পিপিটি যে আছে, মানে আমাদের যে পিপিটিটা থাকে সেই পিপিটিও আজকে আমার কাছে নাই। তো সেজন্য আমরা রিটার্নের ক্লাস তো মানে টুকটাক এমনিতেই ক্লাসের মধ্যে আমরা টুকটাক কি করতে পারবো। অ্যাপস কবে আসবে, অ্যাপস এর ব্যাপারটা আসলে আমি আজকে দেখি, স্যারের সাথে বসবো। তো আসলে এই জিনিসটা 2 দিন 1 দিন বলতে বলতে তো অনেক দিনই হয়ে গেল। তো এই জন্য আমি না জেনে, একেবারে স্পেসিফিক ভাবে না জেনে আসলে আমি এ ব্যাপারে কোনো আসলে কমেন্ট করতে চাচ্ছি না। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে কোনো মিথ্যা প্রতিজ্ঞা করতে চাই না, ঠিক আছে? তো সেই জন্য আমি একটু জানি ব্যাপারটা, আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? তবে আমি যতটুকু শুনেছি 16 তারিখের মাঝে হয়ে যাওয়ার কথা। আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে 16 তারিখের মাঝে হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই হিসেবে কালকের মাঝেই হয়ে যাওয়ার কথা। বাট এখনো আপনার স্যার আপনার নেমটা ভুলে গিয়েছি। আচ্ছা, আমার নামটা হচ্ছে জাহিদুল ইসলাম সজল। অনেক অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে। এতদিন পরে ক্লাস করছে যে নামটা ভুলে গেছেন। আপনাদেরকে আগে পরে আমরা ক্লাস নিয়েছি তো আমি, নাকি আপনারা সবাই চুপচাপ করে আছেন? হ্যান্ড রেজ করে আমার সাথে কথা বলতে পারেন। দাঁড়ান, আপনাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি আমি। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, জাস্ট আপনারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারপরে কথা বলতে পারবেন। আনমিউট করে দেওয়া হয়েছে আপনাদেরকে। রানা শেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রানা কেমন ঈদ আছেন? মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ স্যার, ঈদ মোবারক স্যার। ভালো ঈদ আছেন স্যার? মোবারক। এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনাকে অনেক মিস করি স্যার, আপনার ক্লাসগুলো বিশেষ করে স্যার। থ্যাংক ইউ। আমার নাম মনে আছে তো আপনার? অবশ্যই স্যার, অবশ্যই। কি বলেন স্যার, অবশ্যই। ওকে, যাক, দুষ্টুমি করলাম। তো সেই ক্ষেত্রে আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। আজকে প্রথমেই আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ামস। এই ফ্রেজ এন্ড ইডিয়ামস আমরা যখন পড়বো, সেই ফ্রেজ এন্ড ইডিয়ামস থেকে সেন্টেন্স তৈরি করার, সেন্টেন্স তৈরি করতে কিভাবে হয়। আর আপনাদেরকে কিন্তু খুব কম দেখা যাচ্ছে, মানে 2-1জনকে দেখা যাচ্ছে। বাকি সবাই কোথায় আছেন তো ক্লাসে? স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সাবিনা ইয়াসমিন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ঈদ স্যার কেমন গেল? জি ভালো স্যার। ওকে, ভেরি গুড, গুড টু হিয়ার দ্যাট। আপনার কেমন গেছে স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ গিয়েছে, বেশ ভালো গিয়েছে ঈদ। আপনাদেরকেও মিস করছিলাম, স্টুডেন্টদেরকে, আসলে টিচার যে ব্যাপারটা আপনাদের থাকে। স্যারদেরকে খুব মিস করতেছিলাম, যে এই যে আজকের কারণে ক্লাস করতে পারতেছি না, এই জন্য। ওইটাই, আপনাদের ক্লাস 10টায় শুরু হওয়ার কথা ছিল। আমরা টিচাররা কিন্তু, আমি, সোহাগ স্যার, আরো যারা টিচাররা আছেন এখানে, আমরা কিন্তু প্রায় 9:30টার দিকে এসে আমরা অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিচ্ছিলাম। কিন্তু সবকিছু মিলিয়ে আসলে ক্লাসটা অন করতে পারছিলাম না। সবকিছু মানে ঝামেলা তো আপনাদেরকে বললামই। তো যাই হোক, আমরা আজকে যদি ফ্রেজ এন্ড ইডিয়ামস এর কথা বলি, ফ্রেজ জিনিসটা কি প্রথমেই যদি আমরা বলি, হোয়াট ইজ আ ফ্রেজ? ফ্রেজ যে ব্যাপারটা আছে, এই ফ্রেজটাকে বলা হয় কি জানেন? এই ফ্রেজটাকে বলা হয় সাধারণত শব্দগুচ্ছ। শব্দগুচ্ছকে ফ্রেজ সাধারণত বলা হয়। তাহলে শব্দগুচ্ছ ব্যাপারটা কেমন? শব্দগুচ্ছের ব্যাপারটা হচ্ছে যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। ফর এক্সাম্পল, আমি যদি দুটো কথা বলি, ধরেন আমি বলছি মাদার অফ আ বেবি বয়, এবং আমি যদি বলি শি ইজ আ মাদার, শি ইজ আ মাদার, তাহলে এখানে কোনটা সেন্টেন্স বলেন তো একটু আমাকে? মাদার অফ আ বেবি বয় এবং শি ইজ আ মাদার, এখানে কোনটা সেন্টেন্স? শি ইজ দ্য মাদার। ওকে, শি ইজ আ মাদার, শি ইজ আ মাদার, এটা একটা সেন্টেন্স। কিন্তু যদি বলা হয় মাদার অফ আ বেবি বয়, সেটা সেন্টেন্স না। তাহলে কেন সেন্টেন্স হলো না? কারণ সেখানে কোনো ফাইনিট ভার্ব নাই। আমি ভার্ব নেই আমার তো জানা এই নেই। যে ফাইনিট ভার্ব বিহীন যে শব্দগুচ্ছ থাকে, এই যে ফাইনিট ভার্ব বিহীন যে শব্দগুচ্ছ থাকে, যেখানে একাধিক
শব্দযুক্ত হয় তাদেরকেই ফ্রেজ বলা হয়। অর্থাৎ ফাইনিট ভার্ব না থেকে যখন একাধিক শব্দ একটা সেন্টেন্সে যুক্ত হয়ে থাকে সেটাকেই ফ্রেজ বলে থাকে। এবং এই যে ফাইনিট ভার্ব যুক্ত একটা অংশ সেই জায়গাটাকে আমরা বলি কি ক্লজ। তাহলে ক্লজ এবং ফ্রেজের ব্যাপারটা আমরা দেখলাম। তাহলে ক্লজ এবং ফ্রেজের ব্যাপারটা যদি আমরা দেখি, আমি একটা কাজ আপনাদেরকে করাতে পারি। এখন যে সময়টা আছে সেই সময়ের মাঝে আমি একটা জিনিস আপনাদেরকে পড়াতে পারি, যে জিনিসটা হয়তো আপনাদের কোর্স কন্টেন্টে নাই, কিন্তু অনেক চাকরির পরীক্ষা আপনি পাবেন, বিসিএস এ পাবেন, আপনি ব্যাংকে গিয়ে পাবেন, আপনি 11 থেকে 20তম গ্রেডের অনেক চাকরি পরীক্ষার প্রশ্নতে এই জিনিসটা পাবেন। সেটা হচ্ছে ফ্রেজ আইডেন্টিফিকেশন, সেটা আমরা পড়াতে পারি। আর আরেকটা হচ্ছে ফ্রেজের সেন্টেন্স মেকিং আমরা পড়াতে পারি। এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে আমি ফ্রেজ আইডেন্টিফিকেশন যদি শুরু করি, সেখানে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আসে আপনি ফ্রেজ আইডেন্টিফিকেশন খুব ভালো করে পারবেন। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ফ্রেজের সেন্টেন্স তৈরি করা, সেটার জন্য যেটা বলা হয়েছে যে আপনাদেরকে আলাদা একটা লেকচার দেয়া হবে। এখন আমি সেটা মানে যেটা আলাদা একটা লেকচার দেওয়া হবে সেটা পড়ানো শুরু করবো নাকি ফ্রেজ আইডেন্টিফিকেশন পড়ানো শুরু করবো, একটু বলেন তো আমাকে কোনটা করলে আপনাদের সুবিধা হয়। আর ফ্রেজ আইডেন্টিফিকেশন করলে ভালো হয় স্যার। আইডেন্টিফিকেশন করলে ভালো হয়, যে জায়গা থেকে আসলে জি স্যার। এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে, কারণ এর পরের অংশটা কিন্তু আপনি একটা ক্লাস পাচ্ছেন, মানে সেন্টেন্স জি স্যার। তৈরি করার একটা ক্লাস পাচ্ছেন। তো এখন আমি জি যদি স্যার। শুরুও করি আমি হয়তোবা শেষ করতে পারবো না, এটা আসলে একটা মানে ইয়ে হবে না খুব। কিন্তু আমি যদি ফ্রেজ আইডেন্টিফিকেশন শুরু করি তাহলে কিন্তু আমি সেটা শেষ করতে পারবো আজকে ক্লাসে। তাহলে আমরা ফ্রেজ জি আইডেন্টিফিকেশন, তাই না? জি স্যার, জি এটাই ভালো হয় তাহলে স্যার। আমরা তো বুঝলাম যে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। প্রথমেই যদি আমরা কথাটা বলি ফ্রেজের ব্যাপারে, আমরা যদি বলি ফ্রেজ হচ্ছে এমন শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকে না, যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকে না। ফ্রেজ হচ্ছে এমন শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনিট ভার্ব, আনমিউট করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ আমি বুঝি নাই। স্যার ওই যে বাকি যারা আছে তাদেরকে আনমিউট করে দিলে ভালো হয়, কারণ তাদের হচ্ছে শব্দ আসলে ভিডিওটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি। আচ্ছা, আপনাকে সবার আগে ধমক। সে ধমকের কারণটা হচ্ছে আপনি মিউট আনমিউটটাকে ভুল বললেন কেন? হ্যাঁ বলেন, তাদেরকে কি করব, মিউট করব না আনমিউট করব? মিউট করবেন। মিউট করব। আনমিউট বলেন কেন? আনমিউট মানে তো খোলা। আপনাদেরকে কতবার বলেছি, এটা আপনাদের ব্যাচে বলেছে কিনা জানি না। আপনাদের ব্যাচে বলেছে এটা? জি স্যার। হ্যাঁ, মিউট মানে হচ্ছে বন্ধ আর আনমিউট মানে হচ্ছে খোলা। তো মিউট করে দিব, আনমিউট করে দিব কেন? আনমিউট করলে তো কথা শুনতে পাবেন, আনমিউট করলে তো সবাই কথা মানে সবার কথা সবাই শুনতে পারবেন। ঠিক আছে, মিউট করে দিব, আপনাদেরকে মিউট করে দিচ্ছি, হ্যান্ড রেজ করে আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? স্যার একটা কথা ছিল স্যার, কোশ্চেন ছিল। জি জি শিওর শিওর বলুন। স্যার এই যে 11 থেকে 20তম গ্রেডের আমার হচ্ছে যে বুলেটিন লাইভ হচ্ছে ক্লাসে 11 ব্যাচে আমি ভর্তি। তো ওই যে আমাদের তো ক্লাস অফ হয়ে গেছে, কিছুদিন হওয়ার পরে অফ হয়ে গেছে। তো এটা কি আবার শুরু হবে স্যার আমাদের সেই অনুযায়ী না? অফ হয়ে গিয়েছে কেন? মানে ওই যে অ্যাপস এর কারণে, অ্যাপসটা তো বন্ধ, সে কারণে ক্লাস করতে পারিনি আমরা ওই না অ্যাপসটার না, ভিতরে। শুরু হবে অবশ্যই। অ্যাপটা ঠিক হলেই শুরু হবে আপনাদের। আর 11 থেকে 20তম গ্রেডের যত ক্লাস আছে সেগুলো তো আপনাদের খুব সম্ভবত জানি না, যদিও আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ফেসবুক গ্রুপে দেয়া হচ্ছে। আচ্ছা আপনার ফেসবুক গ্রুপে যুক্ত আছেন কি? না স্যার, হ্যাঁ সবগুলো আসলে অ্যাকচুয়ালি শিডিউল অনুযায়ী দেওয়া হচ্ছে না স্যার। আচ্ছা, এটা একটু প্রবলেম হয়তো বা হচ্ছে, ঈদ টিদ সবকিছু মিলিয়ে। দেখি এই ব্যাপারটা নিয়ে, যেহেতু আমরা মানে ঈদের পরে শুরু করলাম, আর এই স্যার ব্যাপারটা একটু নিয়ে আমরা কথা বলার অ্যাকচুয়ালি চেষ্টা স্যার করি। একটা কোশ্চেন ছিল স্যার। জি জি শিওর শিওর বলুন। স্যার আমি তো আসলে আমরা আসলে 18তম ব্যাচে অ্যাডমিশন নিয়েছিলাম, তো স্যার আসলে 11 থেকে 20তম গ্রেডের জন্য আসলে স্যার কোন বইগুলা হচ্ছে আসলে একটু যদি সাজেস্ট করেন আর কি স্যার একটু। আপনি মানে বই আসলে ওই রকম কোনো কিছু না, আপনি MP3 বলেন বা আমাদের যে লেকচার শিট আছে সেগুলা বলেন বা যে কোনো প্রকাশনীর বই যদি পড়েন, চাকরির পরীক্ষার প্রশ্নগুলো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যেখানে থাকবে সেই জিনিসটা আপনি একটু ফলো করতে পারেন। আর অবশ্যই পাশাপাশি জব সলিউশনটা একটু রাখবেন সাথে। জব সলিউশন মানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো যেন আপনার আইডিয়া থাকে আর কি। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। তাহলে এবার যেটা আমরা বলছিলাম যে ফ্রেজ আইডেন্টিফিকেশনের যে জায়গাটা আছে সেই জায়গায় যদি যাই, ফ্রেজ গুলো সাধারণত পার্টস অফ স্পিচের মতো করেই কাজ করে থাকে। ফ্রেজ যে জিনিসটা আছে সেটা পার্টস অফ স্পিচের মতো করেই কাজ করে থাকে।
তো ফ্রেজের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ফ্রেজ থাকতে পারে, যেমন পার্টস অফ স্পিচে যেমন বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ আছে না, নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তারপরে যখন বলা হচ্ছে, আচ্ছা আমাকে দেখা যাচ্ছে না, আমি পিন করে দিই তাহলে আমাকে। আচ্ছা এবার আমাকে আশা করছি দেখতে পাবেন। তাহলে আমরা ফ্রেজের ব্যাপারে যদি বলি, ফ্রেজ ক্যান বি সেভারাল টাইপস। একটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, conjunctional phrase, conjunctional phrase, interjectional phrase, infinitive phrase, infinitive phrase, gerund phrase, এবং participle phrase, এবং participle phrase, participle phrase। এই গেল ফ্রেজের বিভিন্ন টাইপস। এখন এই ফ্রেজগুলো আসলে কিভাবে কাজ করে থাকে? ঠিক এই ফ্রেজগুলো পার্টস অফ স্পিচের মতো করেই কাজ করে থাকে। পার্টস অফ স্পিচের মতো করে কেমন? মানে যেই ফ্রেজটি নাউন ফ্রেজ, সেই ফ্রেজটি ঠিক নাউন, পার্টস অফ স্পিচের মধ্যে যে নাউন আছে সেই নাউনের মতো করেই কাজ করে। যেই ফ্রেজটি অ্যাডজেক্টিভ, সেই ফ্রেজটি পার্টস অফ স্পিচের মধ্যে ঠিক অ্যাডজেক্টিভের মতো করেই কাজ করে। যেটা অ্যাডভার্বিয়াল, সেটা ঠিক অ্যাডভার্বের মতোই করে কাজ করে থাকে। অর্থাৎ প্রতিটা ফ্রেজই পার্টস অফ স্পিচের মতো করে কাজ করে থাকে। এবং আপনি যখন কোন একটা সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচকে খুঁজে বের করতে যান, সেটা যেভাবে খুঁজে বের করেন প্রশ্ন করা দ্বারা। যখন আপনি নাউন খুঁজে বের করেন কি প্রশ্ন করেন কি দ্বারা। যখন আপনি অ্যাডজেক্টিভকে খুঁজে বের করেন প্রশ্ন করেন কি কেমন কথাটি দ্বারা। যখন আপনি অ্যাডভার্বকে খুঁজে বের করেন তখন আপনি প্রশ্ন করেন কি কোথায়, কখন, কেন, কিভাবে, এই সকল কথাগুলো দ্বারা। তার মানে যেই ফ্রেজ আপনি আইডেন্টিফাই করছেন সেই ফ্রেজটার মধ্যে আপনি সেই প্রশ্নগুলোই করবেন। নাউন ফ্রেজকে খুঁজে বের করতে গেলে আপনি কি দ্বারাই প্রশ্ন করবেন, অ্যাডজেক্টিভ ফ্রেজকে খুঁজে বের করতে গেলে আপনি কেমন দ্বারাই প্রশ্ন করবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজকে খুঁজে বের করতে গেলে আপনি কোথায়, কখন, কেন, কিভাবে, এই কথাগুলো দ্বারাই প্রশ্ন করবেন। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে আগে নাউনের মধ্যে কি পাওয়া যেত? একটা শব্দ, একটি শব্দ পাওয়া যেত, একটি। কিন্তু এখন যখন আপনি সেই প্রশ্নগুলো করবেন একাধিক শব্দ পাওয়া যাবে, অর্থাৎ একটি শব্দ না হয়ে একাধিক শব্দগুচ্ছ থাকবে, সেখানে একের অধিক শব্দ থাকবে এবং একাধিক শব্দযুক্ত হয়ে সেই ফ্রেজটি হয়ে থাকবে। সিমিলারলি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যদি আপনার বলা হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েও একটি শব্দ পাওয়া যাবে না, একাধিক শব্দ পাওয়া যাবে। তার মানে ফ্রেজগুলো পার্টস অফ স্পিচের মতো করেই কাজ করে থাকে। আমরা যদি বলি, এখানে লিখে ফেলি যে ফ্রেজগুলো পার্টস অফ স্পিচের মতোই কাজ করে থাকে। পার্টস অফ স্পিচ এর মতো করেই কাজ করে থাকে, প্রশ্ন হয় কেমন জানেন? প্রশ্ন হয় সাধারণত, ধরেন যে কোন একটা সেন্টেন্সে বলা হলো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ফর এক্সাম্পল, আপনাকে প্রশ্ন করা হলো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে যখন বলা হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে এই জায়গায় দেখেন তো
ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা হয়ে থাকবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে এটা কি হিসেবে কাজ করছে সেন্টেন্সে। তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে ঢাকা বাংলাদেশের কি, ঢাকা বাংলাদেশের কি, আপনি যদি এই জায়গাটাকে প্রশ্ন করেন ঢাকা বাংলাদেশের কি, তাহলে উত্তরে কি চলে আসে? ঢাকা বাংলাদেশের রাজধানী, তাই তো? দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ হচ্ছে একটা নাউন ফ্রেজ। কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউনকে খুঁজে পাওয়া যায়। কেমন দ্বারা প্রশ্ন করলে কি? অ্যাডজেক্টিভকে খুঁজে পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি? অ্যাডভার্বকে খুঁজে পাওয়া যায়। তাহলে এবার একটু প্রশ্নর ব্যাপারটা যদি আমরা একটু মনে করে মানে একটু রিমাইন্ডার দিয়ে রাখি, সেটা হচ্ছে নাউনকে খুঁজে বের করতে গেলে, নাউনকে খুঁজে বের করতে প্রশ্ন করতে হয় কি? কি দ্বারা প্রশ্ন করতে হয় নাউনকে খুঁজে বের করতে গেলে? অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে, অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে কেমন দ্বারা প্রশ্ন করতে হয়। এবং আপনি যদি অ্যাডভার্বকে খুঁজে বের করতে চান, অ্যাডভার্বকে খুঁজে বের করতে কোথায়, কখন, কেন ও কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব খুঁজে বের করা যায়, তাই তো? কিন্তু এখন আমরা, এটা তো প্রশ্ন ব্যাপারটা দেখলাম, এখন আমি টেকনিকের মধ্যে যাব। প্রতিটা ফ্রেজ আইডেন্টিফাই করার জন্য, এটা তো আপনি বেসিক জানলেন, এখন আমি প্রতিটা ফ্রেজ আইডেন্টিফাই করার জন্য আপনাদেরকে বিভিন্ন টেকনিকের কথা বলবো, যে টেকনিকগুলো দিয়ে 100% ক্ষেত্রে আপনার ফ্রেজ আইডেন্টিফাই করা খুবই সহজ হয়ে যাবে। জাস্ট টেকনিকগুলো আমরা মাথায় রাখবো এবং সেই নিয়মগুলো বা সেই টেকনিকগুলো আমি লিখে দিচ্ছি। প্রথমে আমি যদি বলি নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার টেকনিক, নাউন ফ্রেজ আমরা যদি বলি am, is, are, was, were, এর ঠিক পরে, যদি আন্ডারলাইনকৃত কোনো ফ্রেজ থাকে, তবে সেটি নাউন ফ্রেজ হয়, নাউন ফ্রেজ। am, is, are, was, were গেল। ফর এক্সাম্পল যেটা আমরা লিখেছিলাম, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এই যে ইজ এর পরে যে আন্ডারলাইনকৃত অংশ আছে সেটা কি? অবশ্যই একটা নাউন ফ্রেজ হয়ে যায়। লিখেছেন? আচ্ছা, আমার সাথে দুই একজনকে আনমিউট করে থাকতে পারবেন যাদের লেখা শেষ হলে আমরা পরবর্তীতে মানে আমি আসলে পার্টিসিপেট করলে ভালো হয় আমার জন্য। যারা আপনার লেখা শেষ হলে পরবর্তীতে আমি খুব তাড়াতাড়ি আর কি যেতে পারবো। ওকে, রানা শেখ আনমিউট করে দিয়েছি। রানা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি লিখেছেন? স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ শেষ স্যার। ওকে, ভেরি গুড। এরপরে যদি যাই, নাউন ফ্রেজের আরো একটা টেকনিক আছে, সেটা কি? আমরা যদি আর্টিকেল দ্বারা কোনো ফ্রেজ শুরু হলে সেটি নাউন ফ্রেজ হয়ে যায়, তাই তো? ফর এক্সাম্পল আপনাকে যখন বলা হচ্ছে মাই মাদার ইজ আ ব্যাংকার, তাহলে এই যে এ ব্যাংকারের নিচে আন্ডারলাইন করা আছে। এখন যদি বলা হয় আমার মা কি, ইজ আ ব্যাংকার, এবং যদি আপনার বলা হয় যে আর্টিকেল দ্বারা শুরু হয়েছে, আর্টিকেল দ্বারা শুরু হলে সেটা অবশ্যই একটা নাউন ফ্রেজ হয়ে যায়। নন ফ্রেজ। জি স্যার, জি স্যার। এরপরে যদি আমরা বলি প্রিপোজিশনের পরে যদি এককভাবে কোনো ফ্রেজ আসে,
এর পরে যে ফ্রেজটি থাকবে সেটি নাউন ফ্রেজ হবে। প্রিপোজিশনের পরে যে ফ্রেজটি থাকবে সেটি নাউন ফ্রেজ হবে। প্রিপোজিশনের পরে যে ফ্রেজটি থাকবে সেটি নাউন ফ্রেজ হবে। ফর এক্সাম্পল, দে came to my new home. They came to my new home. তাহলে প্রিপোজিশনের পরে যখন আপনি দেখতে পাচ্ছেন they came to my new home, তাহলে my new home যখন বলা হচ্ছে, এই my new homeটা হয়ে যাচ্ছে একটা নাউন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশন না, নাউন ফ্রেজ প্রিপোজিশনের পরে, ঠিক আছে? জি স্যার এর পরে যদি আমরা বলি যে অ্যাপোজিটিভ হিসেবে, যেই ফ্রেজই বসুক না কেন, ফ্রেজই আসুক না কেন, সেটি নাউন ফ্রেজ হয়। সেটি নাউন ফ্রেজ হয়। ফর এক্সাম্পল, অ্যাপোজিটিভ জিনিসটা কি জানেন? অ্যাপোজিটিভ হচ্ছে, ধরেন আপনি আমার কথা বলছেন জাহিদ, এটা একটা নাম না, আমার নাম। জি স্যার এখন এই স্যার। নামটার পরে তার সম্পর্কে যদি অ্যাডিশনাল কোন একটা তথ্য দেন, ফর এক্সাম্পল দা ইংলিশ টিচার, অফ বিদ্যাবাড়ি teaches us English. তাহলে এই যে জাহিদ দা ইংলিশ টিচার অফ বিদ্যাবাড়ি অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিয়েছেন না আমার সম্পর্কে? এই জি স্যার। আমার সম্পর্কে যখন অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিয়েছেন, এই অ্যাডিশনাল ইনফরমেশনটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এখন এই অ্যাপোজিটিভ হিসেবে মানে আন্ডারলাইনকৃত, যখন আপনি কোন একটা অ্যাপোজিটিভ দেখতে পাচ্ছেন, যখন আন্ডারলাইনকৃত কোন একটা অ্যাপোজিটিভ দেখতে পাচ্ছেন, এই অ্যাপোজিটিভটা সবসময় কোন ফ্রেজ হয়? অ্যাপোজিটিভটা সবসময় নাউন ফ্রেজ হয়। নাউন ফ্রেজ অ্যাপোজিটিভ হিসেবে যেই ফ্রেজই থাকুক না কেন, সেই ফ্রেজটা সবসময় নাউন ফ্রেজ হয়, ঠিক আছে? এরপরে যদি Yes, বলি sir. আমরা অ্যাডজেক্টিভ দ্বারা কোন একটা ফ্রেজ শুরু হলে সেটা সবসময় নাউন ফ্রেজ হয়। অ্যাডজেক্টিভ দ্বারা কোনো একটি ফ্রেজ শুরু হলে সেটি নাউন ফ্রেজ হয়। সেটি নাউন ফ্রেজ হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি হি গট ক্যাপিটাল পানিশমেন্ট, হি গট ক্যাপিটাল পানিশমেন্ট। তাহলে যখন বলা হচ্ছে হি গট ক্যাপিটাল পানিশমেন্ট, এই ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল কথার কি একটা অ্যাডজেক্টিভ না? এই অ্যাডজেক্টিভ দ্বারা যখন কোন একটা ফ্রেজ শুরু হয়েছে, সেই ফ্রেজটা হয়ে যাচ্ছে কি কোন একটা অবশ্যই নাউন ফ্রেজ। এই গেল নাউন ফ্রেজ মোটামুটি চেনার টেকনিক। তাহলে লিখেছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার যদি আমি বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার টেকনিক। অ্যাডজেক্টিভ ফ্রেজ কোন নাউনের আগে বা পরে, অ্যাডজেক্টিভ কাদেরকে মডিফাই করে থাকে? নাউনকে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মেকআপ করেন। আপনাদের পার্টস অফ স্পিচ কে আমি নিয়েছিলাম ক্লাস। জি স্যার। তাহলে তো বলার কথা। অ্যাডজেক্টিভ পর্যন্ত হয়েছিল স্যার। কেন বাকিগুলো হয় নাই কেন? স্যার আমাদের ক্লাসটা 2 তারিখে হয়েছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে আপনাদের একটা পার্ট হয়েছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা একটু সার্ভিসে জানাবেন আপনাদেরকে, আমিও যদিও বলে দিব, বাট স্টিল এটা একটু সার্ভিসে জানাবেন, নয়তো পুরো পার্টটা হবে না, মানে পরে পরে হয়তো বা এটা স্কিপ করে যাওয়া হবে। একটু জানিয়ে দিবেন, আমিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কোন নাউনের আগে বা পরে
যে ফ্রেজটি সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, তাই তো? ফর এক্সাম্পল আমাকে যখন বলা হচ্ছে এ ওম্যান উইথ ব্রাউন হেয়ার কেম হিয়ার, তাহলে এ ওম্যান উইথ ব্রাউন হেয়ার, তাহলে ওম্যান কে মডিফাই করছে না, কেমন ওম্যান? ব্রাউন হেয়ারের ওম্যান। তাহলে যেহেতু ওম্যান কে মডিফাই করছে সেক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ পার্থক্যটা phrase। হচ্ছে কি, অ্যাডজেক্টিভের মতো করেই কাজ করে থাকবে, কিন্তু একাধিক শব্দ পাওয়া যাবে, একটা শব্দ কিন্তু না। একাধিক স্যার। শব্দ আছে না এখানে, একাধিক শব্দ, জি স্যার। কিন্তু কোনো ফাইনিট ভার্ব আছে এখানে? না স্যার। তাহলে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, কিন্তু একাধিক শব্দ থাকবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, একাধিক শব্দ থাকবে, কোনো ফাইনিট ভার্ব থাকবে না। কোনো ফাইনাইট ওয়ার্ড থাকবে না। এবার যদি আমি বলি ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ, ভার্ব দ্বারা কোনো ফ্রেজ, ভার্ব দ্বারা কোনো ফ্রেজ শুরু হলে তা অবশ্যই ভার্ব ফ্রেজ হয়। শুরু হলে তা অবশ্যই ভার্ব ফ্রেজ হয়, তা অবশ্যই ভার্ব ফ্রেজ হয়, তাই তো? তাহলে জি স্যার। ভার্ব ফ্রেজের প্রথমে একটা ভার্ব থাকবে। তাহলে আমরা যদি বলি ফর এক্সাম্পল, উই আর গোয়িং টু সি আওয়ার প্যারেন্টস, উই আর গোয়িং টু সি আওয়ার প্যারেন্টস, সেক্ষেত্রে যখন বলা হচ্ছে না, প্রিপোজিশন দ্বারা শুরু হলে সেটা প্রিপোজিশন ফ্রেজ। ঠিক আছে, তাহলে উই আর গোয়িং টু সি আওয়ার প্যারেন্টস, তাহলে আর গোয়িং যেহেতু আছে সেইটা হয়ে যাচ্ছে একটা ভার্ব ফ্রেজ। এবার আসেন আমরা যদি বলি প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, যে ফ্রেজটি প্রিপোজিশন দ্বারা শুরু হয়, প্রিপোজিশন দ্বারা শুরু হয় এবং প্রিপোজিশন দ্বারাই শেষ হয়, প্রিপোজিশন দ্বারাই শেষ হয়, তাই প্রিপোজিশনাল ফ্রেজ, তাই প্রিপোজিশনাল ফ্রেজ, তাই প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেশ। ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয় দে স্টুড ইন ফ্রন্ট অফ মি, তাহলে ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, প্রিপোজিশন দ্বারা শেষ হয়েছে। এছাড়াও যদি প্রিপোজিশনই শুধু থাকে, শুধু প্রিপোজিশন দ্বারা শুরু হয়, তাহলেও সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। শুধু প্রিপোজিশন দ্বারা শুরু হলেও সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। এছাড়াও যদি আমি বলি শুধু প্রিপোজিশন দ্বারা শুরু হলেও, শুধু প্রিপোজিশন দ্বারা শুরু হলেও প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ হবে, ফ্রেজ হবে। এখন প্রিপোজিশনাল ফ্রেজের পরে যদি আমরা যাই, সেটা কি? প্রিপোজিশনাল ফ্রেজের পরে আসি আমরা ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক ইনফিনিটিভের মতোই ইনফিনিটিভ ফ্রেজ,
ইনফিনিটিভ ফ্রেজ। টু প্লাস ভার্ব এর বেস ফর্ম থাকলে সেটি ইনফিনিটিভ ফ্রেজ হয়। সেটি ইনফিনিটিভ ফ্রেজ হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে টু সুইম যখন দেখতে পাচ্ছেন প্রিপোজিশন দ্বারা কি বলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেক্ষেত্রে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে যদি জি, আসি স্যার। আমরা পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার স্যার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল, পার্টিসিপল। তাই তো? জি স্যার, জি স্যার। পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপলে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি হবে, সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তাই তো? জি স্যার। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল সেটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা একই সাথে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই তো? ভার্বের সাথে আইএনজি জি, যুক্ত স্যার। হয়ে সেটা একই সাথে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? জি স্যার। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্রথম। তাহলে আমরা যদি বলি ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, ফর এক্সাম্পল আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল কে লিখতে চাই, ফর এক্সাম্পল ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, রানিং ট্রেন। তাহলে রানিং, যেহেতু রানিং ট্রেনের নিচে আন্ডারলাইন করা থাকলে এটা কি? অবশ্যই এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবার আমি যদি বলি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একত্রে ফর্ম ই পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে কাজ করে, ফ্রেজ হিসেবে কাজ করে। এবার ফর এক্সাম্পল আমি যদি বলি দেয়ার ইজ আ ব্রোকেন চেয়ার, আমি যদি বলি দেয়ার ইজ আ ব্রোকেন চেয়ার। মজা করছে। আচ্ছা, দেয়ার ইজ আ ব্রোকেন চেয়ার, ফর এক্সাম্পল আমি যদি বলি দেয়ার ইজ আ ব্রোকেন চেয়ার, দেয়ার ইজ আ ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ার। তাহলে ব্রোকেন এর নিচে আন্ডারলাইন করা, ব্রোকেন তারপরে চেয়ার, তাহলে ব্রোকেন এর নিচে আন্ডারলাইন করা আছে ব্রোকেন চেয়ার, সেক্ষেত্রে এটা একটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। এবার যদি আমি বলি পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল এটা হচ্ছে কি হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, জি স্যার। হ্যাভিং প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলেই সেটা পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম থাকলেই এটি পারফেক্ট পার্টিসিপল হয়। পারফেক্ট পার্টিসিপল হয়। ফর এক্সাম্পল আপনি যখন বলছেন having rested a while the boy started his journey, the boy started his journey, started his journey। তাহলে the boy started his journey যেহেতু বলা হচ্ছে having rested a while, সেক্ষেত্রে আচ্ছা এটা না, আন্ডারলাইন তো এটা having rested a while, having rested a while যখন বলা হচ্ছে সেটাই
পার্টিসিপল হিসেবে সেটা পারফেক্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার যদি আসি আমরা, সেটা হচ্ছে কি আরো একটা ফ্রেজ কিন্তু বাকি আছে, সেটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বকে খুঁজে বের করতে হলে আপনার কিভাবে খুঁজে বের করতে চান? অ্যাডভার্বকে কিভাবে খুঁজে বের করা যায়? কোথায়, কেমন, কিভাবে দ্বারা, কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে কিভাবে দ্বারা। অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ খুঁজে বের করা যায়, তাই তো? তাহলে জি, আমরা স্যার। যদি বলি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটিও অ্যাডভার্বের মতো কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব, এমনকি কোনো অ্যাডভার্বকেই মডিফাই করবে, এমনকি কোনো অ্যাডভার্বকেই মডিফাই করবে, অ্যাডভার্বকেই মডিফাই করবে। এবং কোথায়, কখন, কেন, কিভাবে, এই প্রশ্নের উত্তরে যদি আন্ডারলাইনকৃত কোনো ফ্রেজ পাওয়া যায়, কোনো ফ্রেজ পাওয়া যায়, তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন হি went home by foot, তাহলে he went home by foot, সে কিভাবে বাড়ি গেল? সে পায়ে করে বা হেঁটে হ্যাঁ, বাড়ি গেল, তাই পায়ে তো? পায়ে হেঁটে বাড়ি গেল, স্যার। পায়ে হেঁটে বাড়ি গেল। বাড়ি গেল। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে হি ওয়েন্ট হোম বাই ফুট, সেক্ষেত্রে সে পায়ে হেঁটে বাড়ি গেল। কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে একটা জিনিস কিন্তু এখানে বসে, সেটা কি বলেন তো? স্যার আবার বলেন তো, স্যার। প্রিপোজিশনটা এখানে কোনটা বসবে? আমি যে বাই ফুট লিখলাম, প্রিপোজিশনটা কিন্তু এখানে বাই বসবে না। বাই আপনি কোনো কিছু দ্বারা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, কিন্তু এইখানে ফুটের ক্ষেত্রে অন, কি স্যার। বাই ফুট অন, বসে? এই জায়গায় যে ফুট, স্যার। প্রিপোজিশন বসে সেটা হয় অন অন ফুট। অন ফুট, অর্থাৎ স্যার। এখানে ভুলটা লেখার কারণই ছিল আপনাদেরকে যেন এই জিনিসটা একটু খেয়াল করিয়ে দেয় যে এই সকল জায়গায় কিন্তু ভুল হয় সাধারণত স্টুডেন্টদের। জি, স্যার। সেক্ষেত্রে অন ফুট কথাটা প্রিপোজিশনের ক্ষেত্রে আপনার এখানে খেয়াল রাখতে হবে। শুধু আপনি মানে জাস্ট ইংরেজি লজিকটা আপনি বসিয়ে দিলে হবে না, এখানে প্রিপোজিশনটা ইম্পর্টেন্ট। তার মানে এখানে এই ওয়েনটাকেই মডিফাই করেছে হোম অন ফুট, সেক্ষেত্রে যেহেতু একটা ভার্বকে মডিফাই করছে সেটা হয়ে যাচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই তো? তাহলে এই ছিল মোটামুটি ফ্রেজের ব্যাপার। বাকি রইলো জিরান ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। জিরান ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, জিরান ফ্রেজই শুধু বাকি রয়েছে। জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেই ভার্বটি যখন নাউনের মতো করে কাজ করে, এবং সেটা ওই যে কি দ্বারা প্রশ্ন করবেন, কি দ্বারা প্রশ্নের উত্তরে জিরান ফ্রেজ পাওয়া যায়। কিন্তু পার্থক্যটা হবে কি এর উত্তরে আগে যেমন একটা শব্দ পেতেন, এখন পাবেন একাধিক শব্দ। একটা শব্দ না, এখন একাধিক শব্দ পাবেন, ঠিক আছে? তো আপনাকে যখন বলা হচ্ছে আগে যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এই সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ সেটা হয়ে যেত জিরান। ফর এক্সাম্পল আমি যদি বলি, আচ্ছা এটা একটু লিখেই দেই, জিরান ফ্রেজ আমি যদি বলি, জিরান ফ্রেজ ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো করে কাজ করে, নাউনের মতো করে কাজ করে।
তাহলে নাউনকে কিভাবে খুঁজে পাই আমরা? কি দ্বারা প্রশ্ন করে? জি স্যার। কি কথাটি দ্বারা প্রশ্ন করে না? জি স্যার। সিমিলারলি জিরানটাকেও খুঁজে বের করতে হলে আমাদের কি দ্বারাই প্রশ্ন করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি সুইমিং রেগুলারলি is a good habit, তাহলে এই যে সুইমিং রেগুলারলি, তাহলে এইটাই হয়ে যাচ্ছে জিরান ফ্রেজ। জিরান ফ্রেজ, কারণ আমি যদি প্রশ্ন করি কি দ্বারা প্রশ্ন করলে কি হবে, কি দ্বারা প্রশ্ন করলে কি হবে, কি দ্বারা যদি প্রশ্ন করি সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি একটা জিরান ফ্রেজ। আচ্ছা, জিরান নয়ন phrase। হোসেন একটা সুন্দর কমেন্ট করেছেন, একটা কোয়েশ্চেন করেছেন যে স্যার অন্ত প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ হলো না কেন? ওই যে দে ট্রাভেল অন ফুটের যে কথাটা আছে, অন ফুট, এখানে প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে সেন্টেন্সে যদি আপনি খেয়াল করে দেখেন এটা আসলে মডিফাই করছে কাকে। আপনি যে চোখ বন্ধ করে শুধু প্রিপোজিশন দিয়ে আপনি ইয়ে করে দিবেন, শুধু প্রিপোজিশন দিয়ে এই যে আপনি ব্যাপারটা বসিয়ে দিবেন, ব্যাপারটা এরকম না। এখানে কিন্তু মডিফাই করছে ওয়েন্টটাকে, কিভাবে গিয়েছে। আপনি যদি প্রশ্ন করেন সেই প্রশ্নটা করলে কিভাবে সে বাসায় পৌঁছেছিল, পায়ে হেঁটে বাসায় পৌঁছেছিল। এই অন কথাটা একটা প্রিপোজিশন, এর থেকে বেশি এখানে সে অ্যাডভার্ব হিসেবে এই ফুটের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হচ্ছে। আর এই দুটোকে একসাথে যদি আপনি বসান, তাহলে একসাথে বসালে সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, মডিফাই, এক্স্যাক্টলি মডিফাই বিষয়টা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মডিফাই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, জিরান পার্টিসিপলের পার্থক্যটা, আচ্ছা জিরান পার্টিসিপলের পার্থক্য যদি বলতে হয়, জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের মতো করে কাজ করবে, এবং পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে। জিরানটা আমি যদি বলি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেই ভার্বটা একই সাথে ভার্ব প্লাস নাউনের কাজ করবে, সেটাই হয়ে যাচ্ছে জিরান। এখন এটাকে যদি মনে রাখতে চাই, সেটা কি? নাম ধরে ডাকলে জি বলে উত্তর দেয়, তাহলে নাউনের সাথে জিরান্ডের সম্পর্ক আলাদা করে মনে রাখা যায়। নাম ধরে ডাকলে জি বলে উত্তর দেয়। সিমিলারলি পার্টিসিপল যদি আমি বলি, পার্টিসিপল সেটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু সেই ভার্বটা একই সাথে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে। এখন পার্টিসিপল নাউন বা প্রোনাউনের দোষ গুণ নিয়ে কাজ করে থাকে, তাহলে পার্টিসিপল আমি যদি বলি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন এর পার্ট নিয়ে কাজ করে, তাহলে জিনিসটাকে কিন্তু সহজে মনে রাখা যায় যে অ্যাডজেক্টিভ মানে কি? ভাব। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বা নাউন বা প্রোনাউনের ভাব নিয়ে কাজ করাকে বোঝানোর ক্ষেত্রে পার্টিসিপল পার্ট ব্যবহৃত হয়। কিন্তু জিরান যদি আমি বলি, সেই জিরানটা ব্যবহৃত হয় কি? নামের সাথে রিলেটেড, মানে নাম ধরে ডাকলে কেউ জি বলে উত্তর দেয়, তাহলে জি এর সাথে নামের সম্পর্ক, পার্টের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক মনে রাখা যায়। কান্তা দাস বলেন তো, সহজ হলো এবার ব্যাপারটা? জি স্যার। ওকে, জি তাহলে স্যার। এই ছিল মোটামুটি আমাদের ফ্রেজ আইডেন্টিফিকেশন। এবং আমাদের খুব সম্ভবত আম, আমার 12টা থেকে আরো একটা ক্লাস আছে। আহ আমাদের একজন বাকি ক্লাসগুলো করতে পারিনি, ওরা কিভাবে বাকি ক্লাসগুলো পায়? আচ্ছা, আপনাদের বাকি ক্লাসগুলো এটা একটু সার্ভিস থেকে জেনে নেবেন। ক্লাস শুরুর 1 ঘন্টা পরে গ্রুপে লিংক শেয়ার করে বললেন ক্লাস চলমান, এটা কি আমরা সাধারণ আমাদের সাথে বিদ্যাবাড়ি মজা করছে? আচ্ছা, শিপন, আমি আসলে বুঝতে পারছি আপনাদের যে ব্যাপারটা আছে। আহ আসলে আজকে আপনি হয়তো বা দেরিতে জয়েন করছেন দেখে জানেন না, আমরা ক্লাসটা শুরুর অনেকক্ষণ পরেই আসলে আমরা মানে ক্লাসটা শুরু করতে পেরেছি। আমরা ক্লাসটা শুরু করেছি 11টার দিকে। 1 ঘন্টা যাবত আমরা চেষ্টা করেছি, কারণ আমাদের ক্লাসরুম অপারেটর কেউ ছিলেন না, তো আমরা এই টেকনিক্যাল ব্যাপারগুলো আসলে টিচাররা ওই রকম ভাবে অবগত না। তো আমরা 1 ঘন্টা ধরে চেষ্টা করে পরবর্তীতে ক্লাসটা শুরু করতে পেরেছি আর কি। তো আজকে যে ক্লাসটা আছে, আজকের এই ক্লাসটা আজকেই শুধু না, আজকে যদি আপনার বলা হয় মানে ওয়েন্টের সাথে অন হয়, মানে পায়ের সাথে পায়ে হেঁটে যখন বলা হয় সেক্ষেত্রে অন ফুট বসে আর কি। ঠিক আছে, বাই ফুট না বসে অন ফুট বসে আর কি, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে যেটা বলছিলাম যে আহ,
ও আচ্ছা, যেটা আপনাদের ক্লাসের ব্যাপারে যেটা বলছিলাম, যে আজকের এই ক্লাসটা আপনারা পরবর্তীতে আরো একবার পেয়ে যাবেন। হ্যাঁ, তো আজকের এই ক্লাসটা আমি যেটা পড়ালাম আজকে আপনাদের সেন্টেন্স মানে ফ্রেজের মধ্যে সেন্টেন্স মেকিং ছিল আর কি। তো সেই পার্টটা আমি হয়তো বা 1 ঘন্টায় শেষ করতে পারতাম না। তো আজকে যে জিনিসটা পড়লাম সেই জিনিসটা আপনার বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষায় কাজে লাগবে, কিন্তু এই জিনিসটা আপনাদের কোর্স কন্টেন্টে ছিল না। সেটা হচ্ছে ফ্রেজ আইডেন্টিফিকেশন, যে কোনো একটা ফ্রেজকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, আন্ডারলাইন করে দিলে সেটা কোন ফ্রেজ কিভাবে খুঁজে বের করা যায়, সেই জিনিসটা আজকে আমরা পড়লাম। যে জিনিসটা আশা করছি আপনাদের পরবর্তীতে যে কোনো চাকরি পরীক্ষা এমসিকিউ হিসেবে কাজে লেগে যাবে, এবং আপনাদের যে ফ্রেজের সাথে যে সেন্টেন্স মেকিং, সেটার জন্য আলাদা একটা লেকচারই আপনাদেরকে দেওয়া হবে, মানে আজকে লেকচারটা আবার রিপিট করা হবে। ঠিক আছে? তো সেজন্য যারা জয়েন করতে পেরেছেন তাদের তো অবশ্যই মানে অভিনন্দন যে আপনারা ক্লাসটা করতে পেরেছেন। আর যারা করতে পারেন নাই, আপনাদের সাথে যারা অনেকেই আছেন, ফ্রেন্ড যারা আছেন যারা হয়তো বা করতে পারেন নাই, তাদেরকে একটু জানিয়ে দিবেন যে এই ক্লাসটা একটু রিপিট হয়ে যাবে আবার। আর রেকর্ডটা আমি জানি না কিভাবে এখন যাচ্ছে, খুব সম্ভবত ফেসবুক গ্রুপের মধ্যে যাচ্ছে। তো যাই হোক, এটা আপনারা হয়তোবা রেকর্ডটা পেয়ে যাবেন। আর অ্যাপের যে ব্যাপারটা আছে, অ্যাপের ব্যাপারটা আমি শিওর হয়ে পরবর্তীতে আপনারা মানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, রুটিনটা দিয়ে দিবে, আপনাদের রুটিনটা হয়তোবা কয়েকদিনের মধ্যে দিয়ে দিবে। তো রুটিনটা দিয়ে দিলে পরবর্তীতে আসলে এই ব্যাপারগুলো আসলে টিচাররা ডিল করে না। তো তো সেজন্য আমি যে আপনাকে একটা কথা বলবো, সেই কথাটা বলার আসলে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, কারণ আমি জানি না আসলে কি হচ্ছে এখানে। তো সেই জন্য হয়তো আপনাদেরকে অনেক সময় স্পেসিফিক ইনফরমেশনটা আমরা দিতে পারি না এই জিনিসগুলো সার্ভিস থেকে, বাট আমি এই ব্যাপারে আমি এখনই জানার চেষ্টা করব। ঠিক আছে? তো সামনে আমাদের অনেক পরীক্ষা, স্যার ওনাদের বলবেন আমাদের রুটিন এবং ক্লাসগুলো ঠিকভাবে দিতে। ধন্যবাদ। আচ্ছা জি, আমি অবশ্যই আজকে এ ব্যাপারে কথাটা বলবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আজকে এখানেই আপনারা শেষ করছি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।